দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে অভিবাসন অথবা ট্যাক্স অথবা আপনাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলোর সঙ্গে আপনারা যুক্ত সেগুলো নিয়ে আলোচনা করতে, এবং সেগুলোতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, সেগুলোকে গুরুত্ব দিয়ে আমরা এই অনুষ্ঠান সাজাই। সাধারণত আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটা সাজিয়েছি মূলত অভিবাসন নিয়ে। আপনাদের অভিবাসনের নানা প্রশ্ন থাকতে পারে, নানা রকমের মন্তব্য থাকতে পারে। আপনারা চাইলেই আমাদেরকে সেসব প্রশ্ন করতে পারেন, সরাসরি করতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে মতামত দিতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর দিতে। আর এইসব ব্যাপারে আমরা আলোচনা করতে আমাদের অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আপনাদের সবার প্রিয়, আমাদেরও প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। দাদা, আপনাকে পেলে যেটা হয় যে আসলে অভিবাসনের নানা রকমের প্রশ্ন জমা হয়ে থাকে, সেই প্রশ্নগুলো আশা করি আপনি উত্তর দিবেন, এবং আমাদের সময়ের স্বল্পতায়ও একটু শেষ হয় না। তারপরও কিছু বিষয় আমরা নির্ধারণ করি, যেমনটি এখন বেশি আলোচিত হচ্ছে অভিবাসন প্রতারণার ব্যাপারটি নিয়ে। অনেকেই এটা নিয়ে কথা বলছেন, বা এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে ভেটিং অথবা কে কিভাবে কি সুবিধা নিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং তাতে করে অনেকেই তাদের বৈধতা হারানোর শঙ্কায় আছেন, ডিন্যাচারালাইজড হচ্ছেন অনেকেই। এটি যেমন একটি দিক, তেমনি আবার আরেকটি বৈধ অভিবাসন যেটাকে বলা হচ্ছে পারিবারিক অভিবাসন, সেটিতেও এক ধরনের নিষেধাজ্ঞা চলছে। আপনি জানেন 75টি দেশে ভিসা নিষেধাজ্ঞা বহাল রয়েছে, কিন্তু তারপরেও তার কার্যক্রম কিন্তু চলছে। এমবিসিগুলোতে ডকুমেন্ট জমা নেওয়া, টাকা জমা নেওয়া থেকে শুরু করে নানা রকমের কিছু, কিন্তু তারপরও ভিসা ইস্যু হচ্ছে না। কিন্তু আমি শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো দাদা, আমরা একটু অভিবাসনের যেই নানা দিকের মধ্যে একটি হচ্ছে অভিবাসন প্রতারণার ব্যাপারটি, আবার ডিন্যাচারালাইজডের ব্যাপারটি, সেই সঙ্গে আমেরিকার অভিবাসনটি দিন দিন কতটা কঠোর হচ্ছে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমাদের আসলে মনে করার এই মুহূর্তে কিছু নেই, আমরা সবাই জানি যে সেই দিনগুলো, দোজ ওয়ার দ্য ডেজ। সো লাস্ট 1.5 year অ্যাকচুয়ালি আমরা সব এক্সপিরিয়েন্স করছি যে ইমিগ্রেশনের যে আমেরিকান ড্রিম, এটা অনেক ক্ষেত্রেই অনেকের জন্য শ্যাটার্ড হচ্ছে। সুতরাং সেটা আমার ধারণা যেটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে হোয়াট উই আর গোয়িং থ্রু রাইট নাও। কিন্তু এখন হলো যে প্রত্যেক দিনই আমরা নতুন কিছু পাচ্ছি, কিন্তু সেই নতুনগুলো আরও বেশি গ্রিম, মানে আরও বেশি ব্লিক, আরও বেশি সমস্যা সংকুল। সো সেইগুলোর সময় আমরা কিভাবে নেভিগেট করব, কিভাবে আমরা সেই সময়টা পার করব, সেই জন্য আমাদের অনেক রকম ইনফরমেশন যেমন দরকার, সেজন্য দরকার একই সাথে যে হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন, রাইট? সো সে কারণে আমি বলছি যে বর্তমান অবস্থা অবশ্যই খারাপ। বর্তমান অবস্থা যেটা আমাদের চলছে, যেটা অনেকের জন্যই এটা খুবই অশনি সংকেত, বাট অ্যাট দ্য সেম টাইম এটা সকলের জন্যই অবশ্যই না। এবং এই পরিস্থিতিতে আমাদের কি কি করণীয় আছে, যা করলে অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারেন এবং আলটিমেটলি মোকাবিলা করতে পারেন এই পরিস্থিতির। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব কিছুটাই আজকে। যেমন ডিন্যাচারালাইজেশন আপনি বলছিলেন, সেটা ডিন্যাচারালাইজেশন মানে হলো যারা কিনা অলরেডি সিটিজেনশিপ আছে যাদের, তাদের এমনকি ইউএস বর্ন সিটিজেন যারা, তাদেরও ক্ষেত্রেও ডিন্যাচারালাইজেশন হতে পারে। ভয়ের কিছু নেই যে মানে যে কোনো সময় হতে পারে তা না, কিন্তু আমি বললাম যে আইনগতভাবে থিওরিটিক্যালি পসিবল, কিন্তু কাদের জন্য এটা প্রযোজ্য সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। কাজেই শুধুমাত্র ভয় পাওয়ার জন্য কিছু নেই যে প্রত্যেকে হয়ে যাচ্ছে তা না। সুতরাং উই উইল টক অ্যাবাউট দ্যাট। তারপরে আছে যে ফ্যামিলি ইমিগ্রেশন, যেটা নিয়ে আমরা সবাই কম বেশি আমরা বলি যে উৎকণ্ঠিত। জানেন যে ব্যানের কারণে, ব্যান বলবো না, ভিসা পজের কারণে যে আপনার ইন্টারভিউ হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এখনো ভিসা দেওয়া হচ্ছে না, বা এটাকে মানে পজ করে রাখা হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে। এবং সেটা কিভাবে হচ্ছে, এবং একই সময় এটাকে আমরা একটু আশার আলো যেটা হলো ভিসা যে পথ যেটা আছে সেটা আস্তে আস্তে লিফট করার জন্য ব্যবস্থা নিচ্ছে ইউএসসিএস, কিন্তু সেইগুলো আমরা বলবো যে কাদের জন্য এটা প্রযোজ্য এবং কতখানি। আর একটা জিনিস আমি বলবো, অনেকেই দেখছেন যে বিগত প্রায় 4 বছরের আগে বাইডেন প্রশাসনের সময় যারা করেছিল, রেফিউজি স্ট্যাটাস পেয়েছিল, তাদের ক্ষেত্রে আবার
রি ইন্টারভিউ থেকে এগুলো প্রত্যেকটা আবার ইনভেস্টিগেট করা হচ্ছে। কিন্তু আমি বলবো একটু ডিফারেন্সটা অনেকেই যদি জেনে থাকেন, অবশ্যই আছে জানেন, এবং তবুও আমি বলবো সেটা হলো রেফিউজি এবং অ্যাসাইলের মধ্যে পার্থক্য আছে। রেফিউজি স্ট্যাটাস সাধারণত দেওয়া হয় যারা দেশের বাইরে আছে এবং তাদেরকে আগে রেফিউজি ডেজিগনেট করে, যেমন আফগানিস্তান থেকে, ইরাক থেকে বিভিন্ন সময় এসেছিলেন যারা, সিরিয়া থেকেও রেফিউজি আকারে এসেছিলেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। তাদেরকে ইউনাইটেড নেশনসের একটা ইউএনএইচসিআর এর প্রসেসের মধ্যে তাদেরকে নিয়ে আসা হয়। সুতরাং তাদের ক্ষেত্রে ভেটিং যেটা চলছে সেটা অ্যাসাইলিদের ক্ষেত্রে ওইভাবে না কিন্তু। সুতরাং পার্থক্যটা অনেকেই হয়তো যদি জেনে থাকেন খুব ভালো, না জেনে থাকলে অনেক ভিন্ন কারণে হয়তো খুব উৎকণ্ঠিত হতে পারে, সেজন্য আমি বললাম। ধন্যবাদ। দাদা, আপনি অনেকগুলো বিষয় বলছেন যে ধাপে ধাপে অত আলোচনা করতে চান, আমরাও করতে চাই, কিন্তু আলোচনা করার আগে যেমন আপনি ডিনেচারালাইজড এর কথাটি বলছেন, বা অনেকে এটা নিয়ে একটু শঙ্কিত আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটি কাদের জন্য প্রযোজ্য, কারা এটি শিকার হচ্ছেন, এবং এটি আসলে কতটা ভয়ের বলে আপনি মনে করেন? প্রথমত হলো ভয়ের তাদের জন্যই যারা কিছু কাজ যেগুলো করা উচিত নয় সে তেমন কিছুর সাথে জড়িত। আমরা যেটা বলি সাধারণত হলো যার ফ্রড, মনে করেন যদি কেউ যখন ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার সময় আমরা অনেক অনেক প্রশ্নগুলো আমরা করে থাকি, ইয়েস নো বলে থাকি। ইয়েস, যেমন আপনি কি কোনো কাজের কোনো ক্রাইমের সাথে জড়িত ছিলেন যার জন্য কখনো আপনি অ্যারেস্ট হননি, আর স্বাভাবিকভাবে আমরা লিখে দিয়ে থাকি যে ন। তো যদি আপনার কখনো আসলে এরকম থেকে থাকে, কথাটা হলো এরকম যে আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন যার জন্য আপনি কখনো অ্যারেস্ট হননি। আমাদের কাছে এই প্রশ্নটা খুব স্বাভাবিক, প্রশ্নটা খুব ছোট, কিন্তু আপনি অবভিয়াসলি দিচ্ছেন নো। ইয়েস দিলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি নো দিয়ে থাকেন এবং আসলে কোনো কারণে আপনি একটা ক্রাইমের সাথে জড়িত ছিলেন, যখন যার জন্য কখনো উদ্ঘাটিত হয়নি যে আপনি ক্রাইমের সাথে জড়িত ছিলেন, কিন্তু পরবর্তীতে গিয়ে ধরা পড়লো এবং আপনি তখন যখন ধরা পড়লো তখন আপনি বলতে পারেন যে এটা তো পরে হয়েছে, কিন্তু না, ওই প্রশ্নটা ছিল আপনার ওই সময় আপনি এমন কোনো কিছু করেছেন কিনা। কাজে স্মল প্রশ্ন, তো সুতরাং সে কারণে ডিনেচারালাইজ হতে পারে, এটা ফ্রড। যে আপনি ওই সময় যদি বলতেন তাহলে হয়তো আপনি ওই সময় সিটিজেনশিপ পেতেন না, সুতরাং যে সিটিজেনশিপ আপনি তখন পেতেন না, সে কারণে এখন এটা আপনি ফ্রড করে পেয়েছেন, সুতরাং ডিনেচারালাইজ হচ্ছে। এটা একটা মাত্র। তারপর অনেক অনেক ঘটনা আছে, যেমন কোনো ফিনান্সিয়াল ক্রাইম। আপনার কথা আছে যে আপনি কি আমেরিকায় ঢুকছেন বা আমেরিকা আপনি সিটিজেন হচ্ছেন, কখনো কোনো এসপিওনাজ অথবা ফিনান্সিয়াল কোনো ক্রাইম করবেন ইউনাইটেড স্টেটসের এগেনস্টে, আপনি বলছেন না, কিন্তু পরবর্তীতে আপনি জড়িত হলেন। তেমন একটা কেস কদিন আগেই একটা ইউএসসিএস এখন করছে, আমরা জানি, প্রসিড করছে এবং তাকে ডিনেচারালাইজ করার প্রক্রিয়া চলছে। তো এরকম অনেক ঘটনা আছে। ট্রিজন, যেগুলো ঘটনা আপনার জানি, ট্রিজন মানে হলো দেশদ্রোহী কাজ। তারপরে আপনার আছে ওয়ার্কিং ফর ফরেন গভর্নমেন্ট। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। অনেক সময় আমাদের এদেশে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টি যখন যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে আমাদের কমিউনিটিতে অনেকেই কাজ করেন এবং তারা কিন্তু পার্টির কথা বলেন, এবং তারা বিভিন্নভাবে তারা পরিচয় দিয়েছেন আগে অথবা এখনো দিচ্ছেন যে তারা ওই পার্টি করেন, এবং স্বাভাবিকভাবেই এটা অনেক সময় হতে পারে যে তারা ওই সব গভর্নমেন্টের পক্ষে কাজ করছেন। যদি এরকম ভাবে আসে এরকম, তাহলে কিন্তু এটা খুবই খুবই চিন্তার বিষয় অনেকের জন্যই। কারণ হলো আপনি আমেরিকান সিটিজেন হয়ে কিন্তু ফরেন কোনো গভর্নমেন্টের পক্ষে কাজ করতে পারেন না আনলেস ইউ রেজিস্টার ইউরসেলফ অ্যাজ এ ফরেন এজেন্ট, যে আমি এখানে লবিস্ট বা ফরেন এজেন্ট হিসেবে কাজ করব। পাড়া একটা আইন আছে, সেটার একটা ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট। সো সেটা যদি না করেন এবং ফরেন গভর্নমেন্টের পক্ষে কাজ করেন তাহলে কিন্তু আপনার ডিনেচারালাইজ করা আপনাকে যেতে পারে। সুতরাং খুবই যারা অনেকে অতি উৎসাহী হয়ে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ রাখেন বা সরকারি থাকেন, এখন সরকারের পক্ষে কাজ করা কিন্তু মানে এই না যে আপনাকে বেতন পেতে হবে। ওয়ার্কিং ফর এ ফরেন গভর্নমেন্ট ইজ কেউ করবি, এটা কিন্তু ব্যাখ্যাটা কিন্তু ভিন্ন, অনেক বেশি বড় হতে পারে। তো সরকারের এই মুহূর্তে এই অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু চিন্তা আছে যে এইসব ক্ষেত্রেও তারা চিন্তা করবে। কিন্তু সবচেয়ে যেটা সমস্যা আমি মনে করি সেটা হলো যে কোনো নির্দিষ্ট কোনো কিন্তু আপনার পরিকাঠামো অথবা কোনো নির্দিষ্ট নির্দেশিকা নাই। এটা অনেকটাই ভেগ, অনেকটা মানে পুরোটাই বলতে গেলে ভেগ। সুতরাং
কাকে কোন পর্যায়ে কার ডিন্যাচারালাইজেশন যে প্রক্রিয়া শুরু হবে বা করা হবে, এটা কিন্তু আমরা প্রায়োরিটি কোনো পাচ্ছি না যে এই ধরনের লোকদের জন্য ডিন্যাচারালাইজেশন প্রচেষ্টা শুরু হচ্ছে। সুতরাং ইটস এ কাইন্ড অফ ভেগ। সুতরাং প্রত্যেকে একটু খেয়াল রাখা দরকার যে কি হচ্ছে। না দাদা, আপনি যে কতগুলো বিষয় উল্লেখ করেছেন, যেমনটি ভুল তথ্য দেয়া, মিথ্যা তথ্য দেয়া, ট্যাক্স বা আর্থিক দুর্নীতি করা, এবং আরটি বললেন যে ফরেন গভর্নমেন্টের জন্য কাজ করা, এর বাইরেও আরো অনেক কারণ থাকতে পারে, হয়তো আমাদের সময়ের জন্য বলছে না, কিন্তু এটা সত্য যে এই অ্যাডমিনিস্ট্রেশন এইসব ব্যাপারে এখন আগের চেয়ে, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ে অনেক বেশি কঠোর, সেটি সত্য কথা। আরেকটা ব্যাপার দাদা, আপনি বলছেন যে পারিবারিক অভিবাসনের একটি ব্যাপার আপনি আলোচনা করতে চান, সেটি যেমনটি বলছেন পারিবারিক অভিবাসনের সব ধরনের কার্যক্রম চলছে, কিন্তু যে ভিসা সেটি হচ্ছে না। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে সেটি কবে নাগাদ চালু হতে পারে, বা আপনারা তো অনেকের সঙ্গে, ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, কি মনে হয় সেটি কি অদূর ভবিষ্যতে চালু হবার কোনো সম্ভাবনা দেখছেন? প্রথমত হলো যে এটাকে পজ করা হয়েছে, ব্যান করা হয়নি, এবং আইনটা তো রয়ে গেছে, আইন তো আর বন্ধ হয়নি, শুধু আইনের যে প্রসেস সবই চলছে, শুধু কনক্লুশন অথবা কোন ডিসিশনটা দেওয়া হচ্ছে না। তো সেটাকে কি আনলিমিটেড টাইম বা ইনডিফিনিট টাইমের জন্য কি করা যেতে পারে কিনা, সেটা নিয়ে অবশ্যই বিতর্ক আছে, এবং এটা নিয়ে হয়তো আরো বিতর্ক হবেই। তার কারণ হলো আলটিমেটলি দেখা যাবে যে যে পজ করা হয়েছে, সেই পজটা আলটিমেটলি many people it can be like as a ban. Ultimately they might not be able to come to this country, so most likely there will be some meritorious cases against this. কিন্তু অ্যাগেইন এটা কিন্তু যেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু এটা পজ করা হয়েছে, কাজে ব্যান করা হয়নি। আর পজিং এর কিন্তু আবার আরেকটা জিনিস হলো যে প্রক্রিয়া কিন্তু সবই চলছে, ইন্টারভিউ পর্যন্ত চলছে, কিন্তু ইন্টারভিউর পরে ডিসিশনটা দেওয়া হচ্ছে না। এখন আমরা দেখছি যে সেটা হলো যে ইউএসসিআইএস কিন্তু একটা প্রক্রিয়া নিয়েছে যে ভিসা ব্যানগুলোকে, মানে পজগুলোকে কিভাবে ধীরে ধীরে লিফট করা যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা হাই রিস্ক কান্ট্রিগুলোকে ওরা বাদ দিয়ে, যেগুলো রিস্ক কম, এমন সব কান্ট্রিগুলোতে আমরা জানি 75টা কান্ট্রির উপরে এই ব্যান বা পজ আছে অলরেডি, তার মধ্যে বাংলাদেশ আনফর্চুনেটলি একটা দেশ। কিন্তু আমার মনে হয় না যে আমাদের হাই রিস্ক কান্ট্রির মধ্যে আমরা পড়ার কথা সোফার। তবুও যে প্রক্রিয়া চলছে তাতে হাই রিস্ক কান্ট্রিগুলোকে বাদ দিয়ে যেসব কান্ট্রি অত রিস্কে নেই, সেই সব দেশগুলোকে কিন্তু একটা চিন্তা করা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস, হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস আমি বলি, কিন্তু ঘটনাটা হলো যে যারা কিনা আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন এবং আপনার বুঝতে পারবেন, সেটা হলো যে ইমিগ্রেশন ভিসার, মানে ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে কিন্তু যে পাবলিক চার্জ কথাটা আপনারা সবাই এখন জানেন, আমরাও জানি যে পাবলিক চার্জটা কি। কিন্তু আরেকটা জিনিস হলো যে সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের যেসব পজিশন আপনার থাকে, আমাদের অনেকেই তো অতি উৎসাহী হয়ে অনেক সময় অনেক কথাই আমরা বলেন, কিন্তু আপনাকে কিন্তু এখন ইউএস এম্বাসি বলবে যে আপনার সোশ্যাল মিডিয়াকে আপনাকে ওপেন রাখতে হবে, তার মানে আপনি রেস্ট্রিক্টেড করতে পারবেন, এটা পাবলিক থাকতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যে বিগত সময় যেসব পোস্ট দিয়েছেন, এইসব পোস্ট আপনি ডিলিট করতে পারবেন না, কারণ এটা ইভালুয়েট করবেন যে তাদের কথায় কোট আনকোট যে আমেরিকান যে ভ্যালুজ আছে তার সাথে আপনার যে অবস্থান, মানসিক অবস্থান, আপনার রাজনৈতিক অবস্থান, এটা সংঘাতপূর্ণ কিনা, অর্থাৎ ইউ হোল্ড ডিফারেন্ট পলিটিক্যাল ভিউজ দেন ডেমোক্রেটিক কান্ট্রি অফ ইউএসএ। তো এখন এটা নিয়ে অবশ্যই অনেক বিতর্ক হতে পারে যে আমার তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট আছে, সবকিছুই সঠিক, কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট হলো ওয়ান্স ইউ আর হিয়ার। সো আপনি এখানে আসার আগে সেই রাইট আপনি ক্লেম করতে পারেন কিনা সন্দেহ আছে খুবই, কারণ হলো আনলেস ইউ আর অন দ্য ইউএস সয়েল, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট যেটা আপনি অ্যাপ্লাই কথা বলছেন, সেটা কিন্তু কার্যকরী হচ্ছে না আপনার ক্ষেত্রে। সুতরাং যে কথাগুলো আপনি বিশ্বাস করেন এবং আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন বিভিন্ন সময়, একটু খেয়াল রাখবেন যে সেইগুলোকে আমেরিকান যে অবস্থান, পলিটিক্যাল অবস্থান, রাজনৈতিক অবস্থান, আমেরিকান স্টেট যেগুলো যেসব সংগঠনকে সন্ত্রাসবাদী মনে করে, তাদের সাথে তাদের প্রতি সহানুভূতিপূর্ণ কোনো পোস্ট আপনি দিয়েছিলেন কিনা, এইগুলো কিন্তু সবই আপনার বিবেচনায় আসবে।
অবশ্যই আমরা বলতেই পারি যে আমাদের অধিকার আছে আমার যে কোনো মত প্রকাশ করার, এটা সহজ কথা, কিন্তু এটা আমি মনে করি সেটা সঠিক। কিন্তু যদি আপনি ইউএস ভিসা চান তাহলে অ্যাটলিস্ট এই মুহূর্তে পর্যন্ত তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে যে কোনো বিষয় আপনি বলছেন সেটা সাংঘর্ষিক হয় কিনা আমেরিকান বর্তমান প্রশাসন এবং বর্তমান যারা করছেন এটা নিয়ে আপনার বিবেচনা করছেন তাদের মতামতের সাথে। না, সেটি ঠিকই বলছেন দাদা, এবং এটাও তো কথা আছে যে আপনি স্বাধীনতা মানে যা খুশি তা করা না, বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আছে বলেই যে আপনি একটি দেশের বিরুদ্ধে অবস্থান নেবেন সেটিও প্রযোজ্য না। এটি এখন কিন্তু বারবারই উচ্চারিত হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার কাজটিকে অনেক বেশি পরিমাণে কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে। দাদা, আমাদের কিছু দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আমরা বাকি আলোচনাতে আসতে চাই। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি জর্জিয়ার মাহবুব আলম বলছি। হ্যাঁ, বলুন মাহবুব ভাই। আমার প্রশ্নটা হচ্ছে F4 ক্যাটাগরি। আমি 2011 সালের অক্টোবরে আমার 2 ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করি। তো তারপর এগুলা পেন্ডিং হয়েছিল, মানে কোনো অ্যাপ্রুভ হয় নাই। তারপর এই বছর ফেব্রুয়ারি মাসে আমি রিকোয়েস্ট ফর এভিডেন্সের জন্য রিকোয়েস্ট পাই। তারপর রিকোয়েস্ট করার পর আমি সব সাবমিট করার পরে ওরা ফাইলগুলো অ্যাপ্রুভ করে আমার 2 ভাইয়েরই। তারপর ব্যাক টু ব্যাক ওরা অ্যাপ্রুভ করার পরে আমার বড় ভাই, যেটা সবার বড়, তার জন্য সেই ফাইলটা ওরা এনবিসিতে সেন্ড করে। কিন্তু আমার ছোট ভাইটার ফাইলটা ওরা এনবিসিতে সেন্ড করছে, কিন্তু আমার কাছে পাঠায় নাই, মানে কোন রিকোয়েস্ট কেস ক্রিয়েশনের ইমেল পাঠায় নাই, কিন্তু আমার বড় ভাইয়েরটা কেস ক্রিয়েশনের ইমেল পাঠাইছে। আচ্ছা, তো আপনার এখন কেন হলো আমি বুঝতে পারলাম না। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার ছোট ভাইটা কেন পাঠায় নাই? হ্যাঁ, পাঠায় নাই, ছোট ভাইটা পাঠায় নাই। এবং আমি তারপরে আমি ইউএসসিআইএস কল করি। ইউএসসিআইএস আমাকে বলে এনবিসিতে যোগাযোগ করতে, আমরা অলরেডি এনবিসিতে সেট করে দিচ্ছি, এখন এনবিসি জানে। তারপর এনবিসিতে আমি ইমেল করছি, কিন্তু এখনো কোনো উত্তর পাই নাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমি প্রশ্নটা আপনার, যদি আপনি সরাসরি কোনো প্রশ্ন করেননি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আপনি বলছেন যে আপনার এক ভাইয়ের ইউএসসিএস অ্যাপ্রুভালটা এনভিসিতে পাঠিয়ে দিয়েছে এবং আপনি সেখান থেকে রেসপন্স পেয়েছেন, কিন্তু আর এক ভাইয়েরটা আপনি এখনো পাননি। তার মানে পাঠানো হয়েছে কিনা সেটাও আপনি নিশ্চিত না, ইউএসসিএসকে প্রশ্ন করেছেন। প্রথমত হলো ইউএসসিএস যদি পাঠিয়ে না থাকে, মানে আপনার জানার কথা হলো যদি এনভিসিতে পাঠিয়ে থাকে তাহলে এনভিসিকে কল করলে এনভিসি আপনাকে বলে দেবে। অনেক সময় মিস হয়ে যেতে পারে আপনার যে নোটিশটা, দ্যাট ইজ নট আনলাইকলি, অনেক সময় হয়ে থাকে। তো ইউএসসিএস আপনি এনভিসিতে কল করবেন, এনভিসি থেকে আসলে কল না, আপনি ইমেল করতে পারেন, ওরা আপনাকে অ্যান্সার করবে। যদি না করে তাহলে কি করবেন, তাহলে আপনাকে একটা অ্যাপ্রুভড পিটিশনের পর যে অ্যাকশন নেওয়ার জন্য একটা ফর্ম আছে I-824, আপনাকে সেটা করতে হবে। তাহলে এটা ইউএসসিএস ওখানে তখন অ্যাকশন নেবে। ধন্যবাদ দাদা। দর্শক, আপনি বোধহয় আপনি উত্তরটি পেয়েছেন। আমাদের আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম জাকির হোসেন। হ্যাঁ জাকির ভাই, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার 2টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি মাস্টার হায়ারিং ছিল আমার অ্যাসাইলামে, কিন্তু কোর্টে আমাকে কোনো কিছু টেস্ট করে নাই, আমাকে টার্মিনেট করে দিয়েছিল। তারপর আমি আপিল করছি, তো আপিলেরও এখনো কোনো রেজাল্ট আসে নাই। যদি আপিলও আমাকে ডিনাই করা হয় তাহলে আমার করণীয় কি? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমার ফ্রেন্ড একজন আছে আমার সাথে, তার নতুন গ্রিন কার্ড পাইছে, সে কি দেশে যেতে পারবে এখন সেই গ্রিন কার্ড নিয়ে? আচ্ছা দাদা, আপনি কি বুঝতে পারছেন প্রশ্ন? আমি বুঝতে পেরেছি। প্রথমে প্রি টার্মিনেট করেছে, আপনি অ্যাপিল করেছেন, ও ক্রসিং দ্য ফিঙ্গার্স। প্রি টার্মিনেশনের এগেনস্টে আপনার যখন ইউজুয়ালি যেটা হয়, আপনার প্রি টার্মিনেট করার জন্য অনেক সময় ডিএইচএস আগে থেকেই মোশন করে, রিটেন মোশন অথবা ওরাল মোশন করে অ্যাট দ্য ডে অফ হিয়ারিং। রিসেন্টলি আমার তো গত সপ্তাহে, আগের সপ্তাহে আসলে আমাদের এরকম একটা প্রি টার্মিনেট কেসে আমরা কোর্টকে
আমরা সক্ষম হয়েছি বোঝাতে যে ডিএচএস এর মোশন সেটা সঠিক না, বা আমরা তার বিপক্ষে রিবাটাল যে রেসপন্স করেছিলাম, আলটিমেটলি উই আর সাকসেসফুল। সো আলটিমেটলি যেটা প্রিটারমিট করেননি এবং আলটিমেটলি এটাকে ট্রায়ালে গেছে। কাজে নট অলওয়েজ, ইট ডাজন্ট হ্যাপেন অল দ্য টাইম। সো আই এম টেলিং ইউ, সো আপনার ক্ষেত্রেও প্রিটারমিট করার পরে আমি জানি না কোন প্রেক্ষাপটে সেদিন ওরাল মোশন করেছিল কিনা ডিএচএস, অথবা আগে থেকে মোশন করেছিল কিনা, যারা ইউ হ্যাভ টাইম or your attorneys had time or not to respond. বাট আপনার যখন প্রিটারমিট হয়ে গেছে, অ্যাপিল যেটা আপনি করেছেন সেটাই অবশ্যই ঠিক আছে। আপনার যদি কোনো কারণে মানে আপনার সেখান থেকেও নেগেটিভ আসে, অর্থাৎ আপনার বিএ কনফার্ম করে, তাহলে অবশ্যই আপনি এটাকে পরবর্তীতে সার্কিট কোর্টে যেতে পারবেন। সো ইউ হ্যাভ টাইম, সাম টাইম এনিওয়ে, লেটস ক্রসিং ফিঙ্গার্স, দেখা যাক কি হয়। প্রিটারমিশন তো এখন মোটামুটি অনেক হচ্ছে। আমার ব্যক্তিগত মতামত হলো এটা অনেক ক্ষেত্রেই খুব আনফেয়ার। ইলিগাল বলা যাবে না, কিন্তু আনফেয়ার। অবশ্যই আফটার 3-4 ইয়ার্স অর সামথিং লাইক দ্যাট, প্রিটারমিশন মানে হলো আপনার কেসটাকে তারা গো থ্রু করে বলে দিচ্ছে যে এখানে কোনো মেরিট নেই, সুতরাং আমরা এটা প্রিটারমিট করলাম অর্থাৎ ক্লোজ করে দিলাম। তো ইট শুড নট টেক 3-4-5 ইয়ার্স। তো এনিওয়ে, দিস ইজ আনফেয়ার ফর আওয়ার ক্লায়েন্টস, কিন্তু যেহেতু লিগালি করা যায়, কোর্ট ইচ্ছে করলেই অথবা চাইলেই তাদের যেসব কেস ফাইল করেছে তারা এটা উইথড্র করতে পারে। সুতরাং সেই দিক থেকে তারা করছে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমাদের আরো দর্শক আছেন। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনি। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আমার যে ইউএসসিএস অফিসে লাস্ট জানুয়ারিতে ওদের সঙ্গে 5 ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু আজকে আবার জানালো যে মেয়ের ফার্স্ট উইকে আবার ইন্টারভিউ দিতে ইউএসসিএস অফিসে। ইউএসসিএস অফিসে কি ওইভাবে ইন্টারভিউ কি 2বার নেয়? ওইটা আমার এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। এটা কি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? দুঃখিত, ওনার লাইন হয়তো কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওকে, আমি জেনারেলি বলতে পারি যে দুবার দিতে পারেন। অবশ্যই যদি কোনো পয়েন্টে তাদের ক্লারিফিকেশনের দরকার হয় তাহলে তারা আপনাকে দ্বিতীয়বার ডাকতে পারেন, যার কারণে টু বি ক্লারিফাইড। আপনি হয়তো কোনো মেনশন করেছিলেন কোনো একটা পয়েন্ট, যেটা পরবর্তীতে তাদের মনে হয়েছে যে দে ক্যান আস্ক ইউ ফিউ কোশ্চেন্স আর কিছু ফলো আপ কোশ্চেন্স করতে পারে, তখন তারা আপনাকে অবশ্যই দ্বিতীয়বার ডাকতে পারেন। এরকম অনেক ইনস্ট্যান্স আছে। ধন্যবাদ। তার মানে এটা এমন কোনো ব্যতিক্রম বিষয় না যে দ্বিতীয়বার ইন্টারভিউতে ডাকা, দাদা? না, মানে এটা নর্মাল সবসময় হয় তা না, তবে এটা ব্যতিক্রম তো অবশ্যই, তবে এটা রেয়ার ব্যতিক্রম না জাতি। আচ্ছা, ঠিক আছে। আমাদের আরো দর্শক আছেন দাদা। আসলে আমরা কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আজম, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। গত বৃহস্পতিবারে আমার ওয়াইফ ইউএসসিএস এর ন্যাচারালাইজেশন পরীক্ষা দিয়েছে। শি পাস দ্য এক্সাম, বাট দ্য থিং ইজ একটা কোশ্চেন ধরিয়ে দিয়েছে। তো যেটাতে ছিল কিছু ছিল, আমাদের একটা কোশ্চেন হচ্ছে যে সে ইন্টারভিউতে বলতে সে বাংলাদেশে ব্যাক করছে, স্যার ওভার স্টে ছিল একবার 8 মাসের মতো। তো কন্টিনিউশন জানতে চেয়েছে এবং সে ইন্টারভিউতে গিয়ে বলেছে যে সে জব লিভ করতে গিয়েছো। সো এটাতে কি কোনো পরামর্শ পাওয়া যাবে কি? ধন্যবাদ। আমি একটু প্রশ্নটা একটু বুঝতে হবে যে 8 মাস উনি দেশের বাইরে ছিলেন, আমেরিকার বাইরে ছিলেন, সেজন্য কন্টিনিউশনটা ব্রেক আপ হয়েছে। কিন্তু প্রশ্নটা শেষের দিকে আপনি কি করেছেন একটু আবার যদি বলেন, কারণ আমি খুব ক্লিয়ার করলাম। প্রশ্নটা হচ্ছে যে সে ইন্টারভিউতে গিয়ে সে মানে অফিসারকে বলছে যে সে গিয়েছিল বিকজ অফ মানে রেজিগনেশন হিজ হার কন্টিনিউ অফিস ইন জব ইন বাংলাদেশ। ও বাংলাদেশ 20 বছর কাজ করেছে, সো এই জন্য অ্যাজ ওয়েল সে অফিস হয়ে গিয়েছিল। তো এই বিষয়ে আপনার কি একটু মূল্যবান ব্যাপার জানতে চাচ্ছিলাম।
অফিস আপনি কি বলছেন মিস শান্তনু কি উনি বুঝছেন যে অফিস না, কি বলছেন? আমি আসলে- ভেঙে ভেঙে যাচ্ছে এই জন্য। আচ্ছা, যাই হোক, উনি যেটি বলছেন হয়তো ওনার ওয়াইফ পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন দাবি করছেন। সেই সঙ্গে উনি বলছেন একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাতে একটু কনফিউশন, যে 8 মাস উনি আমেরিকার বাইরে ছিল এবং ওখানে যে কারণটি উনি উল্লেখ করেছেন, পরবর্তীতে হয়তো তিনি সেই কারণটি আবার চেঞ্জ করেছেন, তাতে করে কোনো সমস্যা হবে কিনা। চেঞ্জ ওকে, করে নাই, সো এখনো আমরা ডিপেন্ডস। আনসার দেই নাই, 1 মাস ওরা সময় দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমি 1 মাস এখনো সময় answer চেয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে এখন 1 মাসের সময় আপনার আছে। প্রশ্নটা কি আসলে? But আপনি এখন কি জানতে চাচ্ছেন? এটা মানে এটাতে কোনো অসুবিধা হবে কিনা। আচ্ছা, এই ধরনের প্রশ্ন। আচ্ছা, আমরা এখন বুঝতে পারছি যে উনি বলছেন এই ধরনের ব্যাপারে কোনো ওনার সমস্যা হবে কিনা। ওনার কাছে 1 মাস সময় চেয়েছে ইউএসসিএস এই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য। ওকে, ইউএসসিএস সময় চেয়েছে যে 1 মাস পরে তারা জানাবে, এটাই আর কি। যদি যেটুকু আমি বুঝতে পেরেছি, কারণ অনেকটা ব্রেকিং হচ্ছে, তো আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছিলাম না, কিন্তু দুঃখিত, যেটুকু অনুমান আসলে করতে পারছি যে নেটওয়ার্কে সমস্যার কারণে হয়তো ক্লিয়ার না। হ্যাঁ, ক্লিয়ার না, সেজন্য একটু সমস্যা হচ্ছে। বাট জেনারেলি যেটা আমি বলতে পারি সেটা হলো যে যদি কোনো প্রশ্নের উত্তর আপনার ভেগ হয়ে থাকে অথবা ক্লারিফাই করতে গিয়ে দুটোর মধ্যে প্রথম যা বলা এবং দ্বিতীয়বার যা বলার মধ্যে পার্থক্য হয়, তাহলে এটা অবশ্যই নট এ গুড সাইন। তার কারণ হলো আমার নিজের কথায় যদি আমাকে ভুল ধরানো যায় যে আমি প্রথম যেটা বলছি এবং পরবর্তী যেটা বলছি কন্ট্রাডিক্টরি, অনেক সময় দুটোর মধ্যে সামান্য কিছু মানে হতে পারে, ডিফারেন্স হতে পারে। ডিফারেন্সটা সামান্য হলে কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি যদি এটা টোটালি অপোজিট অফ ইচ আদার, যেটা কন্ট্রাডিক্টরি বলি, তাহলে অবশ্যই এটা একটা অ্যালার্মিং। ছোটখাটো মানে ভুলের জন্য বা ছোটখাটো মানে যেটাকে বলি আমরা ডিফারেন্সের জন্য আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি গ্রিভাস, এটা খুব কঠিন। কিন্তু যদি কন্ট্রাডিক্টরি হয় খুবই, অবশ্যই সেটা জটিল করে, পরিস্থিতিকে জটিল করবে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরো দর্শক আছে দাদা, মানে আজকে অনেক দর্শক আমাদের লাইনে আছে। আমাদের আলোচনা আগানোর স্বার্থে চাইলেও আসলে সম্ভব হচ্ছে না দর্শকদের এই ব্যাপক প্রশ্নের জন্য। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে জি, পাচ্ছি। আমি পেনসিলভেনিয়া থেকে মোহাম্মদ বলছি। আমার এক ভাই ইন্টারভিউ ফেস করছে সপ্তাহে, তাকে একটা সাদা পেপার দিছে। আমার প্রশ্ন হচ্ছে, সাদা পেপারে 3 নম্বরে লিখছে যে আপনি অযোগ্য এবং 221 জির মূলে অযোগ্য এবং বলছে আপিল করতে পারবেন না, এবং ডিনাই করলাম ওই ট্রাম্পের ওই পাবলিক সার্চের ওই আদেশের মূলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওনারা অনেক জায়গা থেকে শুনলাম ওইটা নাকি ওরা পরে আবার বিচার দিয়ে দিবে। ওনাকে কি রিজেক্ট করলো নাকি বিচার জন্য এলিজিবল হবে? ওকে, আপনি যে প্রশ্ন করেছেন এর প্রেক্ষিতে আমাকে কিছু প্রশ্ন করতে হবে, কিন্তু সেটা অন এয়ার আমার মনে হয় না আপনার জন্য উচিত হবে। কিন্তু ইন জেনারেল হলো যে আপনি যে ল্যাঙ্গুয়েজটা দেখবেন, যে ওরা বলে রাখে যে এই ডিসিশন অনুসারে আমরা স্থগিত রাখলাম, তো ইসা রিফিউজাল কিন্তু মানে ডিনাইয়াল না। রিফিউজাল মানে হলো যে আপনার হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং হতে পারে, লিগাল কারণে, যেটা এখন এই মুহূর্তে যে ভিসা পজ হয়ে গেছে সেটা কারণ হতে পারে। সুতরাং উই শুড টক টু অ্যান অ্যাটর্নি ইন প্রাইভেট সেটিংস, আদারওয়াইজ ইট লুকস লাইক এখন তো হতেই পারে, এখন তো আপনাকে এমনি ভিসা পজ আছে, সুতরাং সে কারণে এটা ডিনাইল নাও হতে পারে, এটা হতে পারে হয়তো রিফিউজাল ফর দ্য টাইম বিং। যদি আপনার ভিসা তাৎক্ষণিকভাবে না দেওয়া হয় এটাকে রিফিউজাল বলে। তো আপনাকে হয়তো আর একটা কোনো ইনকোয়ারি দেওয়া হলো অথবা কোনো এভিডেন্স আনার জন্য আপনাকে বললেন, তখন কিন্তু এটাকে আফটার দ্যাট এটা ডিনাইড অথবা অ্যাপ্রুভড হবে। সুতরাং এনিওয়ে, আমি আপনাকে যেমন অনেক প্রশ্ন করতে পারছি না, অবশ্যই আপনি একজন প্রাইভেটলি একজন অ্যাটর্নির সাথে কথা বলে ভালো হবে, যে তাকে আপনি সব বুঝিয়ে বলতে পারবেন। ধন্যবাদ।
দর্শক, আশা করি আপনি বুঝতে পারছেন। এই ধরনের প্রশ্নে আরো কিছু সাপ্লিমেন্টারি প্রশ্ন থাকে, যদিও বা অনিয়ারে সেগুলো সম্ভব হয় না। আপনি আমাদের অ্যাটর্নি মহোদয় যেমনটি বললেন, আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলোচনা করতে পারেন। তবে স্বপ্ন শেষ না, তেমনটাই বলছেন আমাদের অ্যাটর্নি। দাদা, আমাদের আরো দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম তারেক। ওয়ালাইকুম আসসালাম, বলুন তারেক ভাই, শুনতে পাচ্ছি। আমি ইউএসএ তে এসেছি 7 বছর আগে বর্ডার ক্রস করে, কিন্তু আমি অ্যাসাইলাম করছিলাম, কিন্তু আমার কোনো মাস্টার হায়ারিং হয় নাই এবং কি আমার অনলাইনেও কিছু নেই। তাহলে এই ক্ষেত্রে আমার কিছু করণীয় আছে কিনা? ওকে, আপনার করণীয় হলো আইসকে বলা যে আপনার কেসটাকে কোর্টে পাঠিয়ে দেওয়ার জন্য। সেটা আমার ধারণা আপনাদের অ্যাটর্নি থেকে থাকে অলরেডি করেছেন বা করার কথা। কারণ হলো কোর্ট যে কোনো যারা বর্ডারে অ্যাপ্রিহেন্ডেড হন বা ডিটেনশনে যান, তাদেরকে আইস তাদের কেসগুলো পরবর্তীতে কোর্টে পাঠিয়ে থাকে। তো আপনার যদি কোনটা এটা না করে থাকে, তাহলে আপনি অবশ্যই ওয়ার্ক পয়েন্ট অফ বাইটেশন পেয়ে যাচ্ছেন, আমি জানি, আমার বিশ্বাস। তো আপনি অ্যাটর্নির সাথে আলাপ করি, আপনি বুঝবেন যে আপনার কেসটা কত স্ট্রং আছে অথবা নেই। তাহলে আপনি সেই জন্য আজকে বলবেন, আজকে অনুরোধ করবেন আপনি তাকে যেন আপনার কেসটা কোর্টে পাঠিয়ে দেয়। বাট অ্যাগেইন এটা হলো জেনারেল কথা। আপনাকে আপনি অ্যাটর্নির সাথে ইন প্রাইভেট কিছু কথা বলবেন, সেটা ভিত্তিতে আপনার প্রাইভেট অ্যাটর্নি আপনার ডিসিশনটা নেবেন বা আপনি দুজনে বসে নেবেন। ইন জেনারেল এর বেশি বলা যায় না। ধন্যবাদ দাদা। আমাদের আরো দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম, আমি হাসান মেরিল্যান্ড থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, হাসান ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার কাছে আমার একটা প্রশ্ন। আমি ডিসেম্বরের 8 তারিখে ইউএসসি তে ইন্টারভিউ দিয়ে আসছি। এটা অ্যাসাইলাম ক্যাটাগরিতে আমি ইন্টারভিউ ছিল, গ্রিন কার্ড ইন্টারভিউ। আমি এখন পর্যন্ত কোনো ডিসিশন পাই নাই। সেক্ষেত্রে এখন আমার করণীয় বলছি বা কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত জানার জন্য। আচ্ছা, আপনি কোন ক্যাটাগরিতে বলেছিলেন, একটু ক্লিয়ার না এটা। অ্যাসাইলাম ক্যাটাগরিতে আমি ডিসেম্বর আগে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছিলাম। এর পরবর্তীতে আমাকে ইউএসসি ডিসেম্বর 8 তারিখে ইন্টারভিউর জন্য ডাকছিল। আমি ইন্টারভিউ দিয়ে আসছি, বাট এখনো কোনো ডিসিশন পাই নাই। আচ্ছা, ইন্টারভিউ কবে দিয়েছিলেন লাস্ট? ডিসেম্বর 8 তারিখ। ডিসেম্বর 8 তারিখ। ওকে, আমার মনে হয় যে আরেকটু অপেক্ষা করুন। যদি না হয় তাহলে আপনি একটা ম্যান্ডামাস একটা রিট আছে যেটা আপনি করতে পারেন, যা তাহলে তারা ডিসিশনটা দিতে বাধ্য। ডিসিশন মানে হলো এই না যে আপনার কেস অ্যাপ্রুভ করতে বাধ্য, কিন্তু ডিসিশন তারা দিতে বাধ্য। আপনার ডিসিশন যখন এখনো হ্যাঙ্গিং অন, রাইট, এখনো ঝুলে আছে। সুতরাং কিছুটা সময় অপেক্ষা করে দেখুন যে তার রিজনেবল টাইমটা পার হয়ে গেলে দেন ইউ ক্যান ফাইল ফর ম্যান্ডামাস। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আর কে আছেন দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন আপনি। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি জানতে চাইতেছি, আমি 2024 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখে আমার ওয়াইফ বাচ্চার জন্য অ্যাপ্লাই করছে। আমি রিসিভ লেটারটা পাইছি, এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভ কোনো লেটার পাই নাই। আসলে এখন তো পজিশন খারাপ সেটা জানি আমি, তারপরেও কতদিন সময় লাগবে, কি অবস্থা সেটা একটু জানার জন্য অ্যাটর্নি সাহেবের কাছে আমার এটা অনুরোধ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি সিটিজেন, কিন্তু আচ্ছা, সিটিজেন অ্যাপ্লাই করেছেন কার জন্য বললেন? সিটিজেন অ্যাপ্লাই না, আমি আমার ওয়াইফ এবং এক বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে 2024 সালে 24 সালের সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরে এখনো পর্যন্ত উনি কোনো কিছু অ্যাপ্রুভাল লেটার পায়নি। আমি রিসিভ লেটার পাইছি। আচ্ছা, রিসিভ লেটার পেয়েছেন। হ্যাঁ, I-130 করেছেন, এই তো? I-130। ওকে, I-130 করলে যারা সিটিজেন তার স্পাউসের জন্য আমি একটু দেখে নিচ্ছি যে এক্স্যাক্টলি কত সময় এই মুহূর্তে প্রসেসিং টাইমটা আপনার আছে, সেটার উপর নির্ভর করছে। আপনার এটা প্রায় 49 মাস, 49.5 মাস। দেখেন, ন্যাশনাল বেনিফিট সেন্টার যদি থেকে থাকে 49.5 মান্থস, তার মানে দাঁড়াচ্ছে মোর দ্যান 4 ইয়ার্স, তাই না?
তো প্রসেসিং টাইমের মধ্যে থাকলে আপনি কিন্তু কোনো ইনকোয়ারিও পাঠাতে পারেন না। সুতরাং সেদিক থেকে আপনার জন্য অনেক বেশি সময় হয়ে গেছে, কিন্তু প্রসেসিং টাইমের দিক থেকে কিন্তু এটা এখনো ইনকোয়ারি করার মতো পর্যায়ে আসেনি। সুতরাং আফটার দ্যাট দে ক্যান টেক ইনকোয়ারি। সুতরাং আপনি মাঝে মাঝে uscis.gov-তে গিয়ে আপনি প্রসেসিং টাইমটা দেখতে পারেন, যেটা কতদিন হলো। এটা অনেক সময় আপনার এগিয়ে আসে, পিছিয়ে যায়। সুতরাং এটার প্রতি আপনার সবসময় খেয়াল রাখতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। দাদা, আমাদের আরো কিছু প্রশ্ন আমাদের অনলাইনে আসছে। আসলে অনেক প্রশ্ন দর্শকদের থাকে, আপনি জানেন যে আপনাকে পেলেই আসলে দর্শকদের প্রশ্নগুলো করে। তো আমাদের কিছু অনলাইনে, যেমন আব্দুর রাকিব নামে একজন বলছেন 2024 সাল পর্যন্ত যত অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে সেগুলোর নাকি পুনরায় ইন্টারভিউ হচ্ছে, এটা কতটুকু সত্য? পুনরায় ইন্টারভিউ, আমি প্রথমেই দিকে বলেছিলাম যে আপনার বিগত 4 বছরের প্রেসিডেন্ট বাইডেনের সময় যেসব রেফিউজি নিয়ে কথা উঠেছে, রেফিউজি যারা আছে তা নিয়ে ইনভেস্টিগেট করা হচ্ছে, রিইনভেস্টিগেট করা হচ্ছে। কিন্তু অ্যাসাইলামের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে রিইন্টারভিউ হচ্ছে এমন না, অনেক সময় ডাকতেই পারে তারা ইন্টারভিউর জন্য ভবিষ্যতে, যে কোনো সময় যদি তাদের কাছে কোনো ডেরোগেটরি কোনো ইনফরমেশন যায়, তো সেটা করতেই পারে। কিন্তু ইন জেনারেল এটা হচ্ছে আমি এখনো দেখিনি। তো রেফিউজির ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা অ্যাসাইলামের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য না। দুটো ভিন্ন, কিন্তু যদিও রিমেডির দিক থেকে দুটো প্রায় সমান, কিন্তু দুটো ভিন্ন প্রক্রিয়া। ধন্যবাদ। দাদা, আমাদের আরেকজন সাকিব আহমেদ জানতে চেয়েছেন, ওনার I-360 অ্যাপ্রুভ জানুয়ারি 2025, স্পেশাল জুভেলিন এখন কি ওয়ার্ক পারমিট দিচ্ছে? কি করে যারা অ্যাপ্লাই করে, কোনো আপডেট আছে কিনা এই ব্যাপারে? আপনি ওয়ার্ক পারমিটে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু I-485 এর জন্য এটা আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে আপনার এখনো কারেন্ট হয়নি, সেটা একটা সমস্যা। আচ্ছা, সুতরাং কারেন্ট হলে অবশ্যই করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, মিল্লাত হোসেন বলছেন উনি এবছর গ্রিন কার্ড পেয়েছেন, গ্রিন কার্ড দিয়ে বাংলাদেশে যেতে পারবেন কিনা? গ্রিন কার্ড পেলে আপনি অবশ্যই দেশের বাইরে যেতে পারেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাসাইলামে যদি করে থাকেন, অ্যাসাইলামের ক্ষেত্রে অবশ্যই এটা ফেয়ার না হলেও যখন একবার গ্রিন কার্ড হয়ে যাওয়ার পরে এটা সমস্যা হওয়ার কথা না, আনলেস ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি কখনো ডিটেইন হয়েছেন কিনা, এইসবগুলো আপনি খেয়াল রাখবেন। সুতরাং যদি কোনো ক্রিমিনাল কোনো ব্যাকগ্রাউন্ড না থেকে থাকে, কোনো অ্যারেস্ট না থেকে থাকে, ইউজুয়ালি আমি দেখছি না এখন পর্যন্ত কারোর সমস্যা হয়েছে সেভাবে, বা হলেও সেটা কোনো পার্সেন্টেজের মধ্যে এখনো আসছে না। কিন্তু যদি কোনো রকম ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, অ্যারেস্ট যে কোনো কারণে হোক, তাহলে ইউ শুড বি কেয়ারফুল, মোর কেয়ারফুল দেন এনিবডি এলস। ধন্যবাদ। দাদা, আমাদের আরেকজন জানতে চেয়েছে, ওনার ফ্যামিলি বেসড আবেদন করেছেন উনি, এবং ওনার কাছে ওনাকে টাকার জন্য বলা হয়েছে, জমা দেওয়ার জন্য, ফি জমা দেওয়ার জন্য এবং কিছু রেফারেন্সের জন্য, কিন্তু ওনার স্পন্সর একটু সমস্যা হচ্ছে। উনি জানতে চান যে ওনার ভাইয়ের ফ্যামিলি 4 জনের জন্য স্পন্সর দিতে গেলে কত টাকা লিকুইড মানি অ্যাকাউন্টে দেখাতে হয়? 4 জনের জন্য আমাকে দেখতে হবে অবশ্যই এগুলো, এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি না। মানে আনুমানিক কি একটা এরকম কিছু আছে দাদা? 4 জনের জন্য এই মুহূর্তে যেটা আছে সেটা হলো 41,250। মানে $41,250 আপনার ইনকাম যদি থেকে থাকে, তাহলে আপনি 4 জনকে করতে পারবেন, স্পন্সর করতে পারবেন যদি আপনার ইনকাম থেকে থাকে। অবশ্যই ইনকাম যদি কম থাকে, তখন আপনার অ্যাসেটগুলো আপনি তার সাথে যুক্ত করতে পারেন এবং অ্যাসেটের ভিত্তিতে আপনি দেখাতে পারেন। আচ্ছা, জাস্ট আই ওয়ান্টেড টু বি অ্যাকুরেট। থ্যাংক ইউ। না, এই আমাদের দাদা সময়ও শেষ হয়ে গেছে। আসলে আপনার অনেক বিষয় ছিল আলোচনা করার, এত দর্শকদের প্রশ্ন। আমরা দুঃখিত যে আরো অনেক দর্শক আমাদের লাইনে ছিলেন বা আমাদের অনলাইনে যুক্ত হয়েছেন, কিন্তু সময়ের অভাবে আমরা উত্তর দিতে পারিনি। দাদা, আমাদের সময় শেষ হওয়ার আগে যেটা জানতে চাই, মানে একেবারে যদি আপনি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে যদি একটু বলতেন, সেটি হচ্ছে যে এখনের যে পরিস্থিতি, সেক্ষেত্রে একজন অভিবাসীর জন্য কি কি সতর্কতা আসলে অবলম্বন করা উচিত তার অভিবাসন প্রক্রিয়া থেকে শুরু করে জীবনযাত্রার মানের ক্ষেত্রে? ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা সবাই এত বেশি অবগত, এই গত 1.5 বছরে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কাজে আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে আর কোনো দরকার আছে বলার। তবুও যেটা হলো, অবশ্যই সাবধানে থাকতে হবে যেন কোনো পরিস্থিতি ক্রিয়েট না হয় যেখানে আপনাকে পুলিশের সাথে আপনার একটা
যোগাযোগ হয়, অর্থাৎ পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, অ্যাপ্রিহেন্ড করে কোনো কারণে, দ্যাট কুড ট্রিগার রিয়েলি ব্যাড থিং। কারণ হলো ওয়ান্স ইউ গেট অ্যারেস্টেড, বর্তমান যে আপনার ইমিগ্রেশনের যে যে ধারা, তাতে হলো যে কনভিকশন হওয়ার দরকার নেই, অর্থাৎ আপনাকে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না, তাদের দরকার হবে না। ওয়ান্স ইউ অ্যারেস্টেড, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে একটা অ্যারেস্ট আছে, দেন দে ক্যান হোল্ড ইউ। তো আপনার দেখা গেল যে আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, স্টেট পুলিশ নিয়েছে আপনাকে, সেখান থেকে আপনার আইস এসে আপনাকে ধরে নিয়ে গেল একটা ডিটেইনার দিয়ে। তো এই যে একটা বিশেষ সময় যখন আপনার ভুল করে হলেও যেন কেউ কাউকে কোনো ঘটনায় যেন আপনি পুলিশ না ডাকেন, এরকম অনেক ঘটনা আমার ক্লায়েন্ট দুই একজনের হয়েছে, যেখানে পারিবারিক কলহে ওয়াইফ অনেকটাই উত্তেজিত হয়ে পুলিশ কল করেছে, তারপরে যা হওয়ার, তো হাজব্যান্ড বেরোতে পারছে না। আর কারণ হলো যদিও সেই কেস ডিসমিসড হয়ে গেছে, ক্রিমিনাল কেস, কিন্তু তারপরও আইস কিন্তু তাকে ডিটেইন করে রাখছে এবং সেজন্য আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। সো টাকা পয়সা থেকে শুরু করে ডিটেনশন ইজ নট এ গুড প্লেস টু স্টে, রাইট? তো সুতরাং আমার যে অ্যাডভাইস সবার প্রতি যে কিপ কাম, যদি অবশ্যই এর মানে এই না যে আপনি কোনো যদি অপরাধ করা হয় আপনার প্রতি, যদি কোনো ক্রাইমের আপনি হন, ক্রাইমের শিকার হন, তাহলে আপনি যে পুলিশ কল করবেন না সেটা অবশ্যই না। তবে যে কারণগুলো আপনাকে এড়াতে পারেন, যেখানে নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে মনোমালিন্য এমন পর্যায়ে যেখানে না যাওয়া, যেখানে পুলিশ কল করতে হতে পারে, সুতরাং জাস্ট বি কেয়ারফুল। কারণ হলো একজনকে শাস্তি দিতে গিয়ে নিজে যেন শাস্তি না পেয়ে যান। সুতরাং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকেও আমাদেরকে আসলে এত রাতে সময় দেওয়ার জন্য। আমরা অন্যদিন হয়তো আপনার সঙ্গে আবার এইসব ব্যাপারগুলোতে আলোচনা করব। ধন্যবাদ আবারও আপনাকে। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকেই ধন্যবাদ। গুড নাইট। দর্শক, সেই সঙ্গে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের অ্যাটর্নি মহোদয় সবশেষ যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে অভিবাসন প্রক্রিয়া যতটা কঠিন হচ্ছে তার চেয়েও বেশি যেটি সমস্যা সেটি হচ্ছে আপনাদের সতর্কতা থাকা উচিত। এবং উনি যেমনটি পরামর্শ দিয়েছেন যে চলার পথে আপনি চোখ কান খোলা রাখেন, এমন কোনো কাজে বা এমন কোনো জিনিসে জড়ানো উচিত না যেটিতে ভবিষ্যতে আপনার আমেরিকান ড্রিম পূরণে সমস্যা তৈরি হয় অথবা আপনি নানা রকমের ঝামেলায় পড়তে পারেন। আমাদের প্রত্যাশা থাকবে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করুন, সুন্দরভাবে জীবন কাটান। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।